দেখো আজকে আমরা সলিড স্টেট নিয়ে আলোচনা করবো। এটা যে আমরা দেখো পদার্থের আমরা তিনটা স্টেট পাই, সলিড, লিকুইড আর গ্যাস। তো সলিডের ক্ষেত্রে দেখো কিছু স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স আছে যেটা দ্বারা আমরা সলিডকে ডিফাইন করতে পারি। বাকি দুটো স্টেট হচ্ছে তোমার লিকুইড আর গ্যাস, এদেরকে বলা হচ্ছে ফ্লুইড বা প্রবাহী। কারণ ওদের ক্ষেত্রে কী হয়, ওদের অণু পরমাণুগুলো কী হয়, যেগুলো কী হয় নিজেরা স্থান পরিবর্তন করতে পারে, সেই জন্য হচ্ছে কি লিকুইড আর গ্যাস হচ্ছে প্রবাহী বা ফ্লুইড। কিন্তু সলিডের ক্ষেত্রে পার্টিকেলগুলো কী হয়, ওরা কিন্তু এক জায়গায় সীমাবদ্ধ থাকে, ওরা কিন্তু নিজেরাই স্থান পরিবর্তন করতে পারে না। সেই জন্যই তোমার কী হয়, সেই জন্য আমরা সলিডকে আমরা কী বলতে প্রবাহী বলতে পারি না বা ফ্লুইড বলবো না, ঠিক আছে। তো সলিডকে দেখো কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে যেগুলো দ্বারা আমরা সলিডকে ডিফাইন করি। যেমন সলিডের ক্ষেত্রে দেখো যে ক্যারেক্টারিস্টিক্স অফ সলিড, ক্যারেক্টারিস্টিক্স অফ সলিড। তো সলিডের ক্ষেত্রে কিছু ক্যারেক্টারিস্টিক্স থাকবে, যেমন ধরো একটা হচ্ছে দে হ্যাভ ডেফিনাইট শেপ, মাস অ্যান্ড ভলিউম। দে হ্যাভ ডেফিনাইট মাস, ডেফিনাইট শেপ অ্যান্ড ডেফিনাইট ভলিউম। এটা সলিডের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টারিস্টিক্স। যেমন ধরো লিকুইডের ক্ষেত্রে ওর ডেফিনাইট ভলিউম থাকবে কিন্তু শেপটা থাকে না। আর লিকুইড গ্যাসের ক্ষেত্রে কী হয়, ওর ক্ষেত্রে কী হয়, ভলিউমও ডেফিনাইট নয় ওর, আর যেটা হচ্ছে ওর শেপটাও ডেফিনাইট নয়, ঠিক আছে। তো এর ক্ষেত্রে এই দুটো জিনিস কী করে ডেফিনাইট হয়ে গেল, মানে নির্দিষ্ট হয়ে গেল, নির্দিষ্ট আকার এবং নির্দিষ্ট আয়তন কেন থাকছে না, সলিডের ক্ষেত্রে ওর যে অণু বা পরমাণু বা আয়ন আছে সলিডের, তাদের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন অনেক বেশি। তাহলে সেকেন্ড যে পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে তোমার কি, যে দ্য স্ট্রং ইন্টারপার্টিকেল অ্যাট্রাকশন, দে হ্যাভ ভেরি স্ট্রং ইন্টারপার্টিকেল অ্যাট্রাকশন, ঠিক আছে। তাহলে স্ট্রং ইন্টারপার্টিকেল অ্যাট্রাকশন, যে পার্টিকেল বা কণাগুলো দ্বারা একটা সলিড তৈরি তাদের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশনটা অনেক বেশি। তাহলে অনেক বেশি হওয়ার জন্য অটোমেটিক্যালি পার্টিকেলগুলো কি খুব ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে খুব ক্লোজ হয়ে গেলে কী হবে না, তখন হবে ইন্টারপার্টিকেল ডিস্টেন্সটাও কী হবে, অনেক কম হবে। তাহলে থার্ড যে পয়েন্টটা হচ্ছে কী হবে, দ্য ইন্টারপার্টিকেল ডিস্টেন্স ইজ স্মল, আর তাহলে কি আমরা লিখতে পারবো স্মল ইন্টারপার্টিকেল ডিস্টেন্স, স্মল ইন্টারপার্টিকেল, স্ট্রং ইন্টারপার্টিকেল ডিস্টেন্স। তাহলে অটোমেটিক্যালি যদি পার্টিকেলসগুলো অনেক ক্লোজ টুগেদার হয়, অনেক কাছাকাছি থাকে, তাহলে স্ট্রাকচারটা কী হবে, কম্প্যাক্ট হবে, ঠিক আছে। স্ট্রাকচারটা কী হবে, তোমার কম্প্যাক্ট হবে। কম্প্যাক্ট হয়ে গেলে তোমার কী হবে, তখন আর প্রেশার দিয়েও আর এই পার্টিকেলসগুলোকে আর সামনে আনা যাবে না, ঠিক আছে। তাহলে স্ট্রাকচারটা কম্প্যাক্ট হবে, আর যেহেতু ভেতরে আর জায়গা থাকবে না, ঠিক আছে, ভিতরে যে জায়গাটা রয়েছে ফ্রি জায়গা সেটা মিনিমাম হয়ে যাবে, ফলে এদেরকে প্রেশার দিয়ে ওদের ভলিউম চেঞ্জ করা যাবে না। সেই জন্য তোমার কী হবে, এরা যে সলিড হবে তোমার কী হবে, সলিডস আর ইনকম্প্রেসিবল। Why incompressible? Because of their compact structure, মিনিমাম তোমার কি ভ্যাকেন্ট স্পেস ইনসাইড দ্য সলিড, ঠিক আছে। আর লিকুইডের গ্যাসের ক্ষেত্রে তোমার কী হবে, ওদের কম্প্রেসিবিলিটি অনেক বেশি হয়, লিকুইডেরটা সলিডের থেকে বেশি আর গ্যাসেরটা এই দুটো থেকে অনেক বেশি হয়। তাহলে সলিডস আর ইনকম্প্রেসিবল, আর কীরকম হয়, রিজিড হয়, ঠিক আছে। ফিফথ পয়েন্ট এখানে লক্ষ্য করো, সেটা হচ্ছে এখান থেকে ইনকম্প্রেসিবল বললাম আর ইনকম্প্রেসিবল আর হচ্ছে রিজিড। আরেকটা জিনিস এখানে ইম্পর্টেন্ট, যেটা আমরা প্রথমেই বললাম, যে এখানে যে পার্টিকেলসগুলো আছে সেই পার্টিকেলসগুলো তোমার কী হয়, এটা পজিশন চেঞ্জ করবে না, ঠিক আছে। সলিডের ক্ষেত্রে কী হয়, পার্টিকেলগুলোর কোনো ট্রান্সলেশনাল মোশন থাকে না, নো ট্রান্সলেশনাল মোশন অফ দ্য পার্টিকেলস, ঠিক আছে। পার্টিকেলগুলোর কোনো ট্রান্সলেশনাল মোশন থাকে না, সেই জন্য তোমার কী হয়, সলিডকে আমরা দেখো এই জন্য তোমার কী হয়, এদের কোনো ট্রান্সলেশনাল মোশন থাকছে না। কিন্তু লিকুইড আর গ্যাসের ক্ষেত্রে কী হয়, ওই পার্টিকেলসগুলো কিন্তু তোমার কী হয়, ওটা মুভ করে, ওই জন্য তারা হচ্ছে ফ্লুইড। কিন্তু সলিডকে আমরা কী বলো সেভাবে ফ্লুইড বলতে পারি না, ঠিক আছে।
দেখো এখানে ট্রান্সলেশনাল মোশন না থাকলেও পার্টিকেলসগুলোর কিন্তু কী হবে, ওরা একটা জায়গায় আছে, কিন্তু একটা জায়গায় থেকে নিয়েও কিন্তু ওরা একদমই চুপচাপ নেই, ওদের মধ্যে কী থাকে, ভাইব্রেশনাল মোশনটা কিন্তু থাকে। ঠিক আছে, তো পার্টিকেলস হ্যাভ ভাইব্রেশনাল মোশন, অর্থাৎ এদের ক্ষেত্রে কী আছে, কম্পিত হতে থাকবে এটাকে, হ্যাঁ, ওদের কম্পন একটা থাকবে, ওরা নিজের জায়গা থেকে কম্পিত হবে। আর যত টেম্পারেচার বাড়াবে এদের কম্পনটা কী হবে, তত জোরালোভাবে হবে। আর যত কম্পন জোরালোভাবে ওদের মধ্যে ইন্টারপার্টিকেল অ্যাট্রাকশন তত কমবে। এই জন্য কী হয়, যত টেম্পারেচার বাড়তে থাকে একসময় কী হয়, যে টেম্পারেচার বাড়াচ্ছ, ভাইব্রেশন বাড়ছে, ইন্টারপার্টিকেল অ্যাট্রাকশন কমছে। এই জন্য কি একটা পার্টিকুলার টেম্পারেচারের পর ভাইব্রেশন এত বেড়ে যায় যে ইন্টারপার্টিকেল অ্যাট্রাকশন অনেক কমে যায়, তখন কি সলিড লিকুইফাই হয়ে যায়। ঠিক আছে, তো এগুলো হচ্ছে তোমার যে সলিডসের যে ক্যারেক্টারিস্টিক্সগুলো। ঠিক আছে, তো এরপরে যেগুলো দেখো আমরা এরপরে যেগুলো আমরা পড়াবো সেটা হচ্ছে তোমার দেখো যে আমরা সলিডকে দেখো কত রকমভাবে ভাগ করতে পারবো, তার ক্লাসিফিকেশন অফ সলিড। ঠিক আছে, তো দেখো এখানে আমরা যেটা পড়াচ্ছি এরপরে সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ সলিডস। ক্লাসিফিকেশন অফ সলিডস। আচ্ছা, সলিডকে কীভাবে ক্লাসিফাই করা, সলিডকে দেখো মেনলি দুভাবে ক্লাসিফাই করা যায়। ঠিক আছে, একটা হচ্ছে তোমার কি, একটা হচ্ছে ক্রিস্টালাইন সলিডস, বা যেটা হচ্ছে তোমার কি নিয়তাকার কঠিন, এটার নাম হচ্ছে কি নিয়তাকার কঠিন পদার্থ। আর সেকেন্ড যেটা হচ্ছে তোমার অ্যামরফাস সলিডস, যেটা বাংলা হচ্ছে অনিয়তাকার। ঠিক আছে, তাহলে এই দুই ভাগে আমরা কি করতে পারি, সলিডকে মেনলি ভাগ করতে পারি এটাকে। তো আমরা দেখো এই ভাগগুলোকে একে একে পড়বো। এটা প্রথম আমরা যেটা দেখাচ্ছি এখানে ক্রিস্টালাইন সলিড। তো আগে তোমাকে কিছু এক্সাম্পল বলে দিই, আমরা ভেতরে আসি। যেমন ক্রিস্টালাইন সলিডস দেখো তোমরা জানো এগুলো, যেমন ধরো যে ডেলি ইউজ করছো যে চিনি বা নুন। চিনি দেখবে হাতে নিয়ে দেখবে যে চিনির যে কণাগুলো দেখবে কিউবিক শেপে থাকে, তাই না? নুনের ক্ষেত্রে দেখবে কিউবিক শেপে থাকে এটাকে। ঠিক একইভাবে পটাশিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড, সমস্ত আয়নীয় যৌগগুলোই কী হয়, এটা ক্যালাস তৈরি করে। তারপর তোমার হচ্ছে তোমার হচ্ছে গ্লুকোজ, ফ্রুক্টোজ, এগুলো তোমার কি ক্যালাসাকার। ডায়মন্ড, গ্রাফাইট, এগুলো হচ্ছে তোমার কি ক্যালাসাকার পদার্থ। ঠিক আছে, তাহলে ক্যালাসাকার পদার্থের ক্ষেত্রে তোমার কি হবে, যে এদের ক্ষেত্রে কি ডেফিনাইট শেপ থাকে। তাহলে যে সমস্ত পদার্থের ক্ষেত্রে কী হয়, যে এদের ডেফিনাইট জিওমেট্রিক্যাল শেপ থাকবে তাদেরকে আমরা বলবো কি, তাদেরকে আমরা বলবো ক্যালাসাকার কঠিন। ঠিক আছে, আর অ্যামরফাসগুলো কোনগুলো হচ্ছে অনিয়তাকার, এদের ক্ষেত্রে কোনো শেপ থাকে না। কিছুগুলো এক্সাম্পল বলি, যেমন ধরো প্লাস্টিক, রাবার, মোম, গ্লাস মানে কাঁচ, এদের ক্ষেত্রে কী হয়, এদের কোনো নির্দিষ্ট জ্যামিতিক আকৃতি থাকে না। তাই এদেরকে আমরা কি বলবো, এদের অ্যামরফাস বা অনিয়তাকার পদার্থ বলবো। এবার দেখো আমরা কিছু একটু ডিটেলসে যাচ্ছি। যেমন ধরো এই ক্রিস্টালাইন সলিডস, তাই না? তো আমরা প্রথমে ক্রিস্টালাইন সলিডসে একটু ডিটেলস আমরা দেখে নিই ব্যাপারগুলো। তাহলে ক্রিস্টালাইন সলিডস কারা? তাহলে ক্রিস্টালাইন সলিডসের ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো না, এদের ক্ষেত্রে কী হবে, ডেফিনাইট শেপ থাকবে। তাহলে কী হবে, যে ক্রিস্টালাইন সলিডস হচ্ছে কীরকম, তাহলে এদের ক্যারেক্টারিস্টিক্সগুলো কি না, দে হ্যাভ definite geometrical shapes or definite geometrical shapes। তাহলে they have definite geometrical shapes, তাহলে ওদের ক্ষেত্রে কি হবে, definite geometrical shapes কিন্তু থাকবে এটা। হ্যাঁ, তাহলে যাদের definite geometrical shape থাকবে তাদেরকে আমরা ক্রিস্টালাইন সলিড বলবো। ঠিক আছে, তো ক্রিস্টালাইন সলিডের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে এটাকে, যে আমরা আগে বললাম যে কোনো ম্যাটার মানে কি হবে, সে কিছু তো পার্টিকেলস দ্বারা গঠিত হবে। তো তোমরা যখন বাইরে থেকে কোনো একটা সলিডকে দেখছো যে ওর ডেফিনাইট একটা শেপ আছে, কিউব আছে, হ্যাঁ ধরো কিউবিক শেপে আছে বা ডায়মন্ড শেপে আছে, তো যে শেপটা তোমরা বাইরে একটা রেগুলার শেপ দেখছো, সেটা অ্যাকচুয়ালি ওর যে ইন্টারনাল যে অ্যারেঞ্জমেন্ট, ইন্টারনাল অ্যারেঞ্জমেন্ট, ওর ভেতরে যে কণাগুলো আছে, যে পার্টিকেলসগুলো আছে, ওদের যে অ্যারেঞ্জমেন্টটা আছে, সেই অ্যারেঞ্জমেন্টটার রিফ্লেকশনটা হচ্ছে যে বাইরের যে স্ট্রাকচারটা, অর্থাৎ কিউব যেটা দেখছো, চিনির যে প্রত্যেকটা পার্টিকেল যে কিউব দেখতে পাচ্ছ, কেন দেখতে পাচ্ছ না, চিনির ভেতরে যে সুক্রোজ মলিকুলগুলো আছে সেগুলোর কি একটা ডেফিনাইট একটা অর্ডার রয়েছে। তাহলে তাদের মধ্যে কি তাদের
সুক্রোজ মলিকুলগুলোর কি আছে, একটা ডিসিপ্লিন রয়েছে ক্রিস্টালের মধ্যে, যে ডিসিপ্লিনের মধ্যে কি অ্যারেঞ্জড ওরা রয়েছে। ওই ডিসিপ্লিন থাকার জন্য কি হচ্ছে না, সুক্রোজের যে দানাগুলো, সেই দানাগুলোকে আমরা কি দেখতে পাচ্ছি, কিউবিক শেপটা দেখতে পাচ্ছি। ওর ভেতরে দানাগুলো যদি তোমার কি একটা ডেফিনাইট অ্যারেঞ্জমেন্ট না থাকতো, যদি র্যান্ডাম থাকতো, ভেতরে অ্যারেঞ্জমেন্ট যদি র্যান্ডাম থাকতো, তাহলে কিন্তু কোনো ডেফিনাইট শেপ পেতে না। ঠিক আছে, তাহলে সেকেন্ড যে ইম্পর্টেন্ট জিনিসটা লক্ষ্য করো, যে দ্য কনস্টিটিউয়েন্ট পার্টিকেলস, যে ক্রিস্টালাইন সলিডসের ক্ষেত্রে কী হবে, দ্য constituent particles have a long range order which দেখো এই লং রেঞ্জ একটা অর্ডার এখানে রয়েছে, হ্যাঁ, which repeat particles have a long range order which repeats throughout the crystal. এর ক্ষেত্রে একটা জিনিস দেখ, এখানে থ্রু আউট দ্য ক্রিস্টাল তোমার কি হবে, যে পার্টিকেলসগুলো একটা ডিসিপ্লিনে, একটা অর্ডারে কিন্তু বা একটা প্যাটার্নে ওরা কিন্তু অ্যারেঞ্জড রয়েছে। ওই প্যাটার্নটা থাকার জন্য, একটা ডেফিনাইট প্যাটার্নের অ্যারেঞ্জ থাকার জন্যই ক্রিস্টালটার একটা তোমার কী হচ্ছে, একটা শেপ পাচ্ছে। ঠিক আছে, যদি সুক্রোজ মলিকুলগুলো, ঠিক আছে, সুক্রোজ মলিকুলগুলো যদি তুমি ডেফিনাইট অর্ডারে না অ্যারেঞ্জড হতো, তাহলে সুক্রোজের যে আমরা সুক্রোজের যে দানাগুলো দেখছি কিউবিক শেপে, তো কিউবিক শেপটাও কিন্তু থাকতো না। ঠিক আছে, তাহলে সুক্রোজ মলিকুলগুলো যখন ডেফিনাইট অর্ডারে অ্যারেঞ্জড হয়েছে, তখনই তোমার কী হচ্ছে, ওর ডেফিনাইট কিউবিক শেপটা কিন্তু এসছে এটা। ঠিক আছে, তাহলে কনস্টিটিউয়েন্ট পার্টিকেলস মাস্ট হ্যাভ এ লং রেঞ্জ অর্ডার মানে হচ্ছে তোমার যে একটা প্যাটার্ন রয়েছে, সেই প্যাটার্নটা ওরা ফলো করবে, যতটা ক্রিস্টালটা রয়েছে, পুরো ক্রিস্টালটা জুড়ে তোমার কী হবে, ওই প্যাটার্নটা কিন্তু রিপিট হয়ে যাবে। ঠিক আছে, পিরিয়ডিক্যালি। থার্ড একটা জিনিস এখানে লক্ষ্য করো, সেটা হচ্ছে তোমার যে দে হ্যাভ এ শার্প অ্যান্ড ডেফিনাইট melting point. They have sharp and definite melting point. ঠিক আছে, যেমন ধরো আইসের মেল্টিং পয়েন্ট কত, 0 ডিগ্রি সেলসিয়াস, একদম শার্প। দেখো 0 ডিগ্রি বা ওরকম না, 0 ডিগ্রি তো 0 ডিগ্রি, স্টার্টও হবে 0 ডিগ্রিতে, মেল্টিং স্টার্ট হবে 0 ডিগ্রিতে, শেষও হবে 0 ডিগ্রিতে। তাহলে একটা শার্প এবং ডেফিনাইট মেল্টিং পয়েন্ট। সোডিয়াম ক্লোরাইড মেল্টিং পয়েন্ট 800 ডিগ্রি সেলসিয়াস, স্টার্টও হবে 800 ডিগ্রি সেলসিয়াসে এবং শেষও হবে 800 ডিগ্রি সেলসিয়াসে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ক্রিস্টালাইন সলিডের ক্ষেত্রে একটা ক্যারেক্টারিস্টিক্স, যেদের ক্ষেত্রে কি ডেফিনাইট এবং শার্প মেল্টিং পয়েন্ট কিন্তু থাকবে। ঠিক আছে, আরেকটা ইম্পর্ট্যান্ট একটা ক্যারেক্টারিস্টিক্স দেখো এদেরকে, একটা আয়নিক কম্পাউন্ডকে বা আয়নিক ক্রিস্টালকে, ঠিক আছে, বা একটা ক্রিস্টালাইন সলিডকে তুমি যদি একটা ধারালো কোনো অস্ত্র দিয়ে যদি কেটে দাও এটাকে, ঠিক আছে, ধারালো কোনো অস্ত্র দিয়ে যদি কেটে দাও, তাহলে নতুন যে সারফেসগুলো তৈরি হবে, সেই সারফেসগুলো কিন্তু হবে প্লেন, সারফেসগুলো তোমার কী হবে, মসৃণ হবে। ঠিক আছে, তো দেখো এখানে তাহলে তার আরেকটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে, ইফ দে আর cut with a sharp edge, then the newly formed planes will be the newly formed planes will be newly formed plane will be planar. ঠিক আছে, তাহলে তোমার কি হবে এটাকে, যে নতুন যে প্লেনগুলো তৈরি হবে সেগুলো প্ল্যানারই হবে, এটাকে মানে অমসৃণ হবে না। ঠিক আছে, প্লেন হবে, প্লেন সারফেস তৈরি হবে।
তাহলে নতুন যে সারফেসগুলো তৈরি হবে সেগুলো কী হবে, এখানে প্ল্যানার বা মসৃণ সারফেস কিন্তু তৈরি হবে। আরেকটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে দেখো এদের ক্ষেত্রে, যে ক্রিস্টালাইন সলিডের ক্ষেত্রে, উপরটা মুছে দিচ্ছি, সেটা হচ্ছে তোমার দেখো যে ক্রিস্টালাইন সলিডস আর অ্যানাইসোট্রপিক। দে আর অ্যানাইসোট্রপিক বাংলায় মনে হচ্ছে অসমসারক। এগুলো হচ্ছে অসমসারক। কি করে এরা অ্যানাইসোট্রপিক, দেখো এখানে, তো এটা বোঝার জন্য একটা তোমাকে ক্রিস্টাল দেখাচ্ছি। দেখো এখানে দেখো একটা আমরা আগেই বললাম যে ক্রিস্টালের মধ্যে তোমার কি হবে, যে পার্টিকেলসগুলোর একটা ডেফিনাইট অ্যারেঞ্জমেন্ট থাকবে, ঠিক আছে। তো ডেফিনাইট অ্যারেঞ্জমেন্ট থাকবে এবং সেটা কীরকম অর্ডারে থাকবে, এটা একটা লং রেঞ্জ অর্ডারে। তো ধরো এখানে একটা ক্রিস্টাল দু রকম পার্টিকেল দ্বারা গঠিত। এগুলো দেখো যে ব্লু পার্টিকেলস, আর এগুলো হচ্ছে হোয়াইট পার্টিকেল। তারপরে আবার ব্লু পার্টিকেল, আবার হোয়াইট পার্টিকেল। তাহলে ব্লু পার্টিকেলস, হোয়াইট পার্টিকেল, ব্লু পার্টিকেল, হোয়াইট পার্টিকেলস। তাহলে এই যে তোমার প্যাটার্নটা, এই প্যাটার্নটা তোমার কি থ্রু আউট দ্য ক্রিস্টাল, এটা তোমার কি হবে, প্যাটার্নটা থেকে যাবে, ঠিক আছে। তাহলে পুরো ক্রিস্টালটা জুড়েই তোমার কি হবে, এই প্যাটার্নটা কিন্তু রিপিট হয়ে যাবে। যত দূর ক্রিস্টালটা তত দূর এই প্যাটার্নটা কিন্তু থাকবে। এই জন্য আমরা কি বলছিলাম এদের ক্ষেত্রে, যে ক্রিস্টালাইন সলিডের ক্ষেত্রে তোমার কি হবে, ওই যে কনস্টিটিউয়েন্ট পার্টিকেলসগুলোর কি হবে, যে অর্ডারটা, সেই অর্ডারটা হবে লং রেঞ্জ, ঠিক আছে। যত দূর ক্রিস্টাল ততটা কিন্তু অর্ডারটা থাকবে। এবার দেখো এই যে আমরা ক্রিস্টাল এখানে একটা নিয়েছি এটাকে, হ্যাঁ, একটা দেখো এখানে ক্রিস্টালাইন সলিডে যে ক্রিস্টালটা আমরা নিয়েছি এখানে, এই ক্রিস্টালটা নিয়ে আমরা ধরো কোনো একটা ফিজিক্যাল প্রপার্টি ধরো মাপছি, ঠিক আছে, ডিফারেন্ট ডিরেকশনে। ধরো আমরা মাপছি এই বরাবর, আমরা এই ধরো কোনো একটা প্রপার্টি মাপছি কোথাও এবি ডিরেকশনে, কোনো একটা প্রপার্টি আমরা মাপছি কোড বরাবর, এবি ডিরেকশনে একটা প্রপার্টি আমরা মেজার করছি, ঠিক আছে। এবি ডিরেকশনে একটা প্রপার্টি আমরা মেজার করলাম, ঠিক আছে। আরেকটা একইভাবে কিছু একটা প্রপার্টি আমরা মেজার করছি সিডি ডিরেকশনে। আমরা আরেকটা প্রপার্টি এখানে মেজার করছি, সেম প্রপার্টি ধরো। এখানে কী কী প্রপার্টি মাপতে পারি, এখানে যে আমরা মাপতে পারি থার্মাল কন্ডাক্টিভিটি, যেটা তাপীয় পরিবাহিতা, বা ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স, বা সেটা হতে পারে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। অর্থাৎ দেখো তাপীয় পরিবাহিতা বা তাড়িতিক রোধ বা হচ্ছে প্রতিসরাঙ্ক। তাহলে আমরা একটা ক্রিস্টাল নিয়ে আমরা কি করছি, এই যে প্রপার্টিগুলো ধরো মাপছি। আমি ধরো এবি ডিরেকশনে মাপলাম থার্মাল কন্ডাক্টিভিটি, ঠিক আছে, এবি ডিরেকশনে মাপলাম, আবার সেম প্রপার্টি মাপছি সিডি ডিরেকশনে মাপছি, ঠিক আছে। তাহলে কম্পাউন্ডটা তো একই কম্পাউন্ড, কিন্তু দেখো আমি যখন মাপছি এবি ডিরেকশনে তখন যা এদের ভ্যালু আসবে, সিডি ডিরেকশনে দেখা যাচ্ছে ভ্যালুগুলো আলাদা আসছে, ঠিক আছে। এবি ডিরেকশনে যা ভ্যালু আসবে সিডি ডিরেকশনে ভ্যালুটা তার থেকে আলাদা হয়ে যাচ্ছে। তাহলে এইখানে যে এই যে প্রপার্টিগুলোর যে মেজার্ড ভ্যালু, সেই মেজার্ড ভ্যালুটা কি হচ্ছে, কার উপর ডিপেন্ড করছে, ডিপেন্ডস অন দ্য ডাইরেকশন অফ মেজারমেন্ট। তাহলে এইগুলো আমরা কি দেখতে পাচ্ছি, যেটা ক্রিস্টালাইন সাবস্টেন্সের ক্ষেত্রে দ্য মেজার্ড ভ্যালু ডিপেন্ডস অন দ্য ডাইরেকশন অফ মেজারমেন্ট। কোন ডাইরেকশনে মেজারমেন্টটা করা হয়েছে তার উপরে কিন্তু এটা ডিপেন্ড করবে। এটাকে কেন এবি ডিরেকশনে এবং সিডি ডিরেকশনে আলাদা হচ্ছে কেন, দেখো এবি ডিরেকশনের একদিকে দেখো ব্লু পার্টিকেলস আছে, একদিকে হোয়াইট পার্টিকেলস আছে। তাহলে এবি ডিরেকশনের একদিকে ব্লু পার্টিকেলস, একদিকে হোয়াইট পার্টিকেলস, ঠিক আছে। তাহলে এবি ডিরেকশনে যা এনভায়রনমেন্ট, একদিকে ব্লু একদিকে হোয়াইট। সিডি ডিরেকশনে কি হচ্ছে, দেখো সিডি ডিরেকশনে দ্বারা আমি যদি দেখো উপর দিকে দেখায়, উপর দিকে দেখো এর সিডির উপরের দিকে দেখো ব্লু পার্টিকেলসও আছে, হোয়াইট পার্টিকেলসও আছে, আর নিচেও ব্লু পার্টিকেলসও আছে, হোয়াইট পার্টিকেলস আছে। তাহলে সিডির দুদিকটাই কিন্তু একই রকম, কারণ উপরে হচ্ছে ব্লু হোয়াইট দুটোই আছে, নিচেও ব্লু হোয়াইট দুটোই আছে, কিন্তু এবির একদিকে ব্লু আর একদিকে হোয়াইট। তাহলে এবির দুদিকের এনভায়রনমেন্টটা কীরকম, একটু এবির দুদিকের এনভায়রনমেন্টটা আলাদা, একদিকে ব্লু আর একদিকে হোয়াইট। তাহলে এবির দুদিকের এনভায়রনমেন্টটা আলাদা, কিন্তু সিডির দুদিকের এনভায়রনমেন্টটা একই হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এবির দুদিকের এনভায়রনমেন্টটা আলাদা, তাই তো, অর্থাৎ কি
এবির দুপাশের এনভায়রনমেন্ট যা সিডির দুপাশের এনভায়রনমেন্ট তার থেকে আলাদা, তাহলে এনভায়রনমেন্ট চেঞ্জ হওয়ার জন্য কি হবে, এদের যে মেজার্ড ভ্যালুগুলোও কিন্তু চেঞ্জ হবে এটাকে। তাহলে আমাদের দেখবো যে ক্রিস্টালাইন সলিডের ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো, যে থার্মাল কন্ডাক্টিভিটি, ইলেকট্রিক্যাল যেটা রেজিস্ট্যান্স আছে বা রিফ্লেকটিভ ইন্ডেক্স, এবি ডিরেকশনে যা হবে, এবি ডিরেকশনে যা এনভায়রনমেন্ট, সিডি ডিরেকশনে এনভায়রনমেন্ট তার থেকে আলাদা, ফলে প্রপার্টিগুলো কী হবে, কার উপর ডিপেন্ড করে যাবে, এদের ডাইরেকশন অফ মেজারমেন্টের উপর কিন্তু এটা ডিপেন্ড করে যাবে, ঠিক আছে। তাহলে আমাদের যদি ডিরেকশনটা চেঞ্জ করি তাহলে প্রপার্টিগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে, এটা ঠিক আছে। এটা তোমার যে ক্রিস্টালাইন যে সাবস্টেন্স আছে তাদের ক্ষেত্রে এই প্রপার্টিগুলো আমরা দেখো সলিডসের ক্ষেত্রে আমরা দুভাগে ভাগ করছি, একটা ক্রিস্টালাইন আর একটা হচ্ছে অ্যামরফাস। তো সেকেন্ড ভাগটা হচ্ছে অ্যামরফাস সলিডস। তো অ্যামরফাস কথাটা এসছে কোত্থেকে, এটা একটা গ্রিক ওয়ার্ড, অ্যামরফাস থেকে এসছে, যেটা একটা গ্রিক ওয়ার্ড, এটার মানে হচ্ছে হ্যাভিং নো ফর্ম। তার মানে অ্যামরফাস সলিডস কারা না, সলিডস হ্যাভিং নো জিওমেট্রিক্যাল ফর্মস। তার মানে এদের ক্ষেত্রে কি হবে, দে ডু নট হ্যাভ এনি জিওমেট্রিক্যাল শেপস, ঠিক আছে। তাহলে এদের ক্ষেত্রে কোনো জিওমেট্রিক্যাল শেপ পাবে না। আবার বলছি দেখো কিছু এক্সাম্পল দেখো, এক্সাম্পলগুলোর সাথে কোরিলেট করার চেষ্টা করো। যেমন হচ্ছে প্লাস্টিক, ঠিক আছে, প্লাস্টিক, তারপর তোমার গ্লাস, তারপর মোম, ওয়েক্স, রাবার, এগুলো হচ্ছে তোমার কি, এগুলো হচ্ছে অ্যামরফাস কম্পাউন্ড। এদের ক্ষেত্রে কোনো দেখবে ডেফিনাইট কোনো জিওমেট্রি থাকবে না, ঠিক আছে। তো এদের ডেফিনাইট জিওমেট্রি কেন নেই না, যাদের থাকে কাদের থাকে, ক্রিস্টালাইনের ক্ষেত্রে থাকে। কেন থাকে না, ক্রিস্টালাইন কম্পাউন্ডের ক্ষেত্রে ওর ভেতরে যে কনস্টিটিউয়েন্ট পার্টিকেলসগুলো আছে তাদের কি একটা লং রেঞ্জ একটা অর্ডার থাকে, তাই না। তাহলে একটা ডিসিপ্লিনড ওয়েতে কী হয়, ওরা অ্যারেঞ্জ থাকে। সেই লং রেঞ্জ অর্ডারটা এদের ক্ষেত্রে থাকে না, ঠিক আছে। তাহলে ওদের ক্ষেত্রে যেহেতু লং রেঞ্জ অর্ডারটা থাকে, ওই লং রেঞ্জ অর্ডারটা থাকার জন্য কী হয়, যে ক্রিস্টালাইন সলিডের ক্ষেত্রে ক্রিস্টালগুলোর ডেফিনাইট শেপটা আসে, ঠিক আছে। তাহলে এদের ক্রিস্টালাইন সলিডগুলোর ডেফিনাইট শেপটা আসে কারণ কি না, ভেতরে কনস্টিটিউয়েন্ট পার্টিকেলসগুলোর কী হয়, ডেফিনাইট অ্যারেঞ্জমেন্টের জন্য, ঠিক আছে। একটা অর্ডারলি অ্যারেঞ্জমেন্টার এক্সটার্নাল যে রিফ্লেকশনটাই হচ্ছে ওদের যে ক্রিস্টালের যে শেপটা, ঠিক আছে। অর্থাৎ ইনসাইডে ওরা ডিসিপ্লিন, সেই জন্য ওদের একটা ডেফিনাইট শেপ আসছে। এদের ক্ষেত্রে কেন ডেফিনাইট শেপ আসছে না, কারণ এদের ক্ষেত্রে দ্য কনস্টিটিউয়েন্ট পার্টিকেলসগুলোর কোনো লং রেঞ্জ অর্ডার থাকে না। দ্য কনস্টিটিউয়েন্ট পার্টিকেলস do not possess or do not have any long range order, মানে পার্টিকেলসগুলোর কোনো লং রেঞ্জ অর্ডার নেই। মানে কীরকম পার্টিকেলগুলো, অ্যামরফাস কম্পাউন্ডের ক্ষেত্রে পার্টিকেলসগুলো অনেক র্যান্ডম ওয়েতে অ্যারেঞ্জড হয়েছে, ঠিক আছে। অ্যামরফাস সলিডের ক্ষেত্রে পার্টিকেলসগুলো কী আছে, র্যান্ডম ওয়েতে তোমার অ্যারেঞ্জড হয়েছে, ঠিক আছে। কিছু ক্ষেত্রে দেখা যায় যে অর্ডারলি অ্যারেঞ্জমেন্ট আছে, কিন্তু সেই অর্ডারলি অ্যারেঞ্জমেন্টটা কি সলিডের একটা কোনো একটা ডেফিনাইট একটা রিজিয়নের মধ্যে সীমাবদ্ধ, ঠিক আছে। অনেকটা দেখো যে যেমন ধরো রাসমেলা ধরো, তো রাসমেলার ক্ষেত্রে কী হবে, ধরো সবাই চারদিকে ঘুরছে, এটা তো পুরো মেলাটায় কী হবে, একটা র্যান্ডম ওয়েতে সবাই অ্যারেঞ্জড হয়েছে। আর পার্টিকুলার একটা স্টলে ধরো কিছুজন ধরো ফুচকা খাচ্ছে লাইন দিয়ে নিয়ে, তো ওই জায়গাটা তোমার মনে হবে একটু এখানে কি আছে, একটা অর্ডার রয়েছে, এখানে একটা ডেফিনাইট একটা অ্যারেঞ্জমেন্ট আছে, কিন্তু পার্টিকুলার ওই জায়গায়। তাহলে এর ক্ষেত্রে কি পুরো মেলাটার মধ্যে হচ্ছে না। ঠিক একইভাবে ক্রিস্টালাইন অ্যামরফাস কম্পাউন্ডের ক্ষেত্রে কী হয়, অর্ডার থাকতে পারে, কিন্তু সেটা একটা পার্টিকুলার একটা রিজনের মধ্যেই থাকবে, পুরো কম্পাউন্ডের মধ্যে কোনো অর্ডার থাকবে না, ঠিক আছে। তাহলে এর ক্ষেত্রে অর্ডার থাকতে পারে, কিন্তু সেই অর্ডারটা হবে শর্ট রেঞ্জ। ইফ এনি অর্ডার প্রেজেন্ট দেন ইট মাস্ট বি শর্ট রেঞ্জ, ঠিক আছে। অ্যামরফাসের ক্ষেত্রে কী হবে, যদি অর্ডার থাকে তাহলে সেটা শর্ট রেঞ্জ হবে, একটা ডেফিনাইট অঞ্চলের মধ্যে বা ডেফিনাইট রিজনের মধ্যে থাকবে, পুরো সলিডটার মধ্যে কিন্তু অ্যারেঞ্জমেন্টটা মানে অর্ডার অ্যারেঞ্জমেন্টটা কিন্তু থাকবে না, ঠিক আছে। থার্ড দেখো ক্যারেক্টারিস্টিক্সটা এদের ক্ষেত্রে, ক্রিস্টালাইনের ক্ষেত্রে আমরা দেখিয়েছিলাম যে ওদের ক্ষেত্রে একটা শার্প মেল্টিং পয়েন্ট থাকে, তাই না।
অ্যামরফাসের ক্ষেত্রে কিন্তু হবে না। যেমন ধরো প্লাস্টিক, অ্যামরফাস বটে, প্লাস্টিককে তুমি দেখো যদি গরম করো তাহলে যত গরম করে দেখো নরম হতে শুরু করে দেবে, একটা টেম্পারেচার থেকে তোমার দেখবে যে সফট হতে শুরু করবে, নিয়ে আরও অনেক বেশি টেম্পারেচারে গিয়ে দেখবে এটা মেল্ট করলো। তাহলে যখন থেকে সফট হতে শুরু করলো আমরা ধরে নেব মেল্টিংটা তখন থেকে স্টার্ট হলো, সেখান থেকে শুরু করে নিয়ে একটা হাই টেম্পারেচার ধরে মেল্টিংটা কমপ্লিট হলো। তাহলে এদের ক্ষেত্রে কী হবে না, এদের ক্ষেত্রে কোনো ডেফিনাইট কিন্তু মেল্টিং পয়েন্ট নেই, একটাতে স্টার্ট হবে অন্য একটাতে গিয়ে শেষ হবে। তাহলে দে ডু নট হ্যাভ শার্প মেল্টিং পয়েন্ট, ঠিক আছে। এদের ক্ষেত্রে কোনো শার্প মেল্টিং পয়েন্ট কিন্তু থাকবে না, ঠিক আছে, এদের ক্ষেত্রে কোনো শার্প মেল্টিং পয়েন্ট থাকবে না। আরেকটা দেখো ইম্পর্টেন্ট এদের ক্ষেত্রে, যে কনস্টিটিউয়েন্ট পার্টিকেলসগুলো আগেই বললাম যে এগুলো কীভাবে অ্যারেঞ্জড রয়েছে, এটা রয়েছে কি একটা র্যান্ডাম ওয়েতে কিন্তু অ্যারেঞ্জড রয়েছে, ঠিক আছে। সলিডের মধ্যে এটা র্যান্ডাম ওয়েতে কিন্তু অ্যারেঞ্জড রয়েছে। তো র্যান্ডাম ওয়েতে অ্যারেঞ্জ থাকার জন্য কি হবে দেখো, যে এরা কি হবে না, এই অ্যামরফাস সলিডসগুলো হবে কি আইসোট্রপিক, দে আর আইসোট্রপিক, ঠিক আছে, যেটা বাংলায় বলে সমসারক। তো কেন এরা আইসোট্রপিক, দেখো এদের আমি পিকচারটা ড্র করছি তাহলে বুঝতে পারবে এখানে। তো আইসোট্রপিক মানে হচ্ছে তোমার দেখো এখানে যে এর ক্ষেত্রে যে পার্টিকেলসগুলো, ধরো এখানে যে পার্টিকেলসগুলো এখানে দেখাচ্ছি, বললাম এখানে র্যান্ডাম ওয়েতে অ্যারেঞ্জড রয়েছে। তাহলে আমরা ধরে নিচ্ছি দু রকম পার্টিকেল আছে, ঠিক আছে। যেমন আমরা ক্রিস্টালাইনের ক্ষেত্রে দেখেছিলাম, প্রথমে ব্লু পার্টিকেলস, তারপরে হোয়াইট পার্টিকেলস, ব্লু পার্টিকেল, হোয়াইট পার্টিকেলস, তাই না। একটা কি যে একটা লং রেঞ্জ অর্ডার ছিল ক্রিস্টালাইনের ক্ষেত্রে, কিন্তু এখানে কি হবে, এখানে তোমার কি র্যান্ডাম, ধরো প্রথমেরটা ব্লু, তারপরটা ব্লু, এখানে এটা ব্লু, তারপরে এটা প্রথমেরটা ব্লু, তারপরে এখানে ধরো এটা ব্লু হচ্ছে, এটা ধরো এখানে ব্লু, এটা ব্লু, তো এটা ব্লু হয়ে গেল। তাহলে এখানে ভালো করে লক্ষ্য করো যে এই যে আমি ব্লু পার্টিকেলস আর হোয়াইট পার্টিকেলস নিয়েছি, এগুলো কোনো ডেফিনাইট দেখো অ্যারেঞ্জমেন্টে কিন্তু নেই, ডেফিনাইট অর্ডার কিন্তু এখানে নেই। কিভাবে আছে এটা, জাস্ট র্যান্ডাম ওয়েতে এরা রয়েছে। এরপরে এই সলিডটার মধ্যে তুমি ধরো আগের মতনই কী করছে, যেমন তোমার থার্মাল কন্ডাক্টিভিটি বা ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স or refractive index। আবার যদি এগুলোকে মাপতে যাও, ধরো কেউ মাপছে এবি ডিরেকশনে, ঠিক আছে, এবি ডিরেকশনে কেউ ধরো মেজারমেন্টটা করছে, আর কেউ ধরো মেজারমেন্টটা করছে অ্যালং দ্য সিডি ডিরেকশন। তাহলে তার ক্ষেত্রে কি হবে, যে ভ্যালুসগুলো কি হবে, একই হবে না আলাদা হবে। আগে দেখো আলাদা হয়ে গেছিলো ক্রিস্টালাইনের ক্ষেত্রে, কেন আলাদা হয়ে গেছিলো, কারণ এবি ডিরেকশনে দুদিকে যা এনভায়রনমেন্ট আর সিডি ডিরেকশনের দুদিকে এনভায়রনমেন্ট তখন দেখবো আলাদা আলাদা ছিল, ঠিক আছে। ওইখানে কী ছিল, একদিকে ব্লু আর একদিকে হোয়াইট, তাহলে এবি ডিরেকশনে এনভায়রনমেন্ট দুদিকে আলাদা, কিন্তু সিডি ডিরেকশনের দুদিকে এনভায়রনমেন্টটা কী ছিল, এনভায়রনমেন্টটা কীরকম ছিল। তাহলে আগেরটাতে কী ছিল, এবি আর সিডি ডিরেকশনে এনভায়রনমেন্টগুলো আলাদা আলাদা ছিল। এখন আমরা দেখি এইখানে এনভায়রনমেন্টটা কী আছে, দেখো এবি ডিরেকশনে দেখো দুদিকেই, এদিকেও ব্লু আছে হোয়াইট আছে, এদিকেও ব্লু আছে হোয়াইট আছে, তাহলে দুদিকটাই কী আছে, দুদিকে একই রকম এনভায়রনমেন্ট। সিডির ক্ষেত্রে দেখো, সিডির আমি উপরের পোর্শন দেখি এদিকেও ব্লু আছে হোয়াইট আছে, এর নিচের পোর্শনও ব্লু আছে হোয়াইট আছে, তাহলে এবি আর সিডি দুদিকেরই কিন্তু এনভায়রনমেন্ট, এবি বরাবর যা এনভায়রনমেন্ট অ্যালং দ্য এবি, এনভায়রনমেন্ট যা হচ্ছে অ্যালং দ্য সি, সে একই এনভায়রনমেন্ট। তাহলে দুদিকে এনভায়রনমেন্ট একই হওয়ার জন্য যখন তুমি এই ফিজিক্যাল প্রপার্টিগুলোকে মাপতে যাবে, সেই ফিজিক্যাল প্রপার্টিগুলোর ভ্যালুগুলো কী দেবে, এবি ডিরেকশনে যা দেবে সিডি ডিরেকশনে কী হবে, একই দেবে, ঠিক আছে। তার মানে কি হবে যে the measured value in this case will not depend on the direction of measurement। তাহলে এই ক্ষেত্রে কি হবে, the measured values will not depend on the direction of measurement। তাহলে এটা যেহেতু ডাইরেকশন অফ মেজারমেন্টের উপর ডিপেন্ড করছে না, তাহলে সেই জন্য আমরা কি বলবো, এটাকে যে কোনো ডিরেকশন একই প্রপার্টি, তাহলে এটাকে এই জন্য আমরা আইসোট্রপিক, ঠিক আছে। তাহলে এর যে কোনো দিকে আমরা মাপতে যাব ভ্যালুসগুলো একই পাবো, ঠিক আছে। তো
আরেকটা ইম্পর্টেন্ট দেখো এদের ক্ষেত্রে ক্যারেক্টারিস্টিক্স, সেটা হচ্ছে তোমাদের দেখো এখানে যে ইম্পর্টেন্ট এখানে সেটা হচ্ছে তোমাদের যে একটা অ্যামরফাস কম্পাউন্ডকে আমরা যদি একটা ধারবিহীন যন্ত্র দিয়েও কাটতে পারি, ব্লান্ট এজ মানে ধার নেই এমন জিনিস দিয়েও আমরা ওটা কাটতে পারি, কিন্তু কাটলে কি হবে যে নতুন সারফেসগুলো তৈরি হবে সেগুলো কিন্তু প্ল্যানার হবে না, ঠিক আছে। তাহলে অ্যামরফাস কম্পাউন্ড ক্যান বি কাট উইথ এ ব্লান্ট এজ, ঠিক আছে, অ্যান্ড দ্য সারফেসেস দাস জেনারেট উইল নট বি প্ল্যানার, ঠিক আছে। তাহলে সেই সারফেসগুলো হবে ইররেগুলার, ঠিক আছে। তো এগুলো হচ্ছে তোমার যে আমাদের অ্যামরফাস যে সলিড আছে তার ক্যারেক্টারিস্টিক্সগুলো, ঠিক আছে। দেখো সাম ইম্পর্টেন্ট ফ্যাক্টস অ্যাবাউট অ্যামরফাস সলিড। তো অ্যামরফাস যে কম্পাউন্ডগুলো বা অনিয়তাকার যে পদার্থগুলো এগুলো অ্যাকচুয়ালি দিস আর অ্যাকচুয়ালি নট সলিডস। যেমন সলিডসের আমরা বলেছিলাম যে সলিডসের ক্ষেত্রে কী হয় যে পার্টিকেলসগুলোর কী হয় ট্রান্সলেশনাল মোশন থাকে না, তাহলে এগুলো ফ্লো করবে না। কিন্তু অ্যামরফাস কম্পাউন্ড কিন্তু ফ্লো করে, ঠিক আছে। যেমন গ্লাস কিন্তু ধীরে ধীরে ফ্লো করে, তাহলে ফ্লো করলে তোমার কী হবে দে অ্যাকচুয়ালি বিহেভ লাইক ফ্লুইডস, প্রবাহীর মতো বিহেভ করে। যেমন ধরো তোমরা যদি গ্লাস পেনগুলোকে লক্ষ্য করো, ঠিক আছে, যদি কোনো প্রাচীন বাড়ি গ্লাস পেনগুলোকে যে দরজা বা জানালার যে গ্লাস পেনগুলো থাকে সেগুলোকে যদি লক্ষ্য রাখো এখানে, তো এদের যে থিকনেস কি থাকে, উপরের দিকে থিকনেস আর নিচের থিকনেস কি হবে প্রথম দিকে একই থাকবে, যখন লাগানো হচ্ছে তখন থিকনেসটা কি আছে। কিন্তু অনেক দিন পরে, ঠিক আছে, অনেক দিন পরে কি হয় না দেখা যায় থিকনেসটা উপরের দিকে কি হয় থিকনেসটা কমে যায়, আর নিচের দিকে যে থিকনেসটা কি হয় নিচের দিকে থিকনেসটা তখন বেড়ে যায়, ঠিক আছে, নিচের দিকে থিকনেসটা তখন বেশি হয়ে যাবে। তাহলে যে টপ পজিশনে কি হয়েছে থিকনেস লো আর নিচের দিকে থিকনেস হাই। এটা কেন এমনি হলো, কারণ ইনিশিয়ালি কি ছিল থিকনেস কিন্তু টপ পোর্শনে যা ছিল আর বটম পোর্শনে কিন্তু একই ছিল, কিন্তু অনেক দিন পরে কি হলো টপ পজিশনে কমে গেল। কেন কমে গেল না ফ্লো করছে, ঠিক আছে, অনেক দিন ধরে ধীরে ধীরে ফ্লো করার জন্য কী হবে এটা কী হবে অ্যালং দ্য গ্র্যাভিটির দিকে ফ্লো করেছে নিচের দিকে, ফলে কী হচ্ছে উপর দিকটা কি সরু হয়ে গেছে বা থিকনেসটা কমে গেছে আর নিচের দিকে থিকনেসটা বেড়ে গেছে, ঠিক আছে। তাহলে এটা কি প্রমাণ করছে এটা যে অ্যাকচুয়ালি গ্লাস ফ্লো করে, ঠিক আছে। এই জন্য আমরা কি বলা হয় অ্যামরফাস কম্পাউন্ডদের কি বলা হয় এদেরকে বলা হয় সুপারকুলড ভিসকাস লিকুইড, যেটা বাংলায় হচ্ছে তোমার কি অতি শীতলীকৃত সান্দ্র তরলের মতো বিহেভ করছে। দে অ্যাকচুয়ালি ফ্লোয়িং, কোন দিকে ফ্লো করছে নিচের দিকে ফ্লো করছে, ঠিক আছে। এই জন্য এদেরকে আমরা কি বলছি এটাকে সুপারকুলড ভিসকাস লিকুইড, অর এদেরকে আমরা সিউডো সলিড বলি। দে অলসো কল্ড সিউডো সলিডস। সিউডো মিন্স মানে এরা ছদ্ম, এরা বিহেভিং লাইক এ সলিড কিন্তু অ্যাকচুয়ালি এরা সলিড নয়, এই জন্য এদেরকে বলা হচ্ছে কি সিউডো সলিডসও বলা হয় এটাকে। আর একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট লক্ষ্য করো এটাকে যে গ্লাস হচ্ছে তোমার কি অ্যামরফাস কম্পাউন্ড। গ্লাসের মধ্য দিয়ে কি হয় যে লাইট, গ্লাস ট্রান্সপ্যারেন্ট, কারণ লাইট তোমার কি এপার ওপার সহজেই যেতে পারে, তাহলে গ্লাস হচ্ছে ট্রান্সপ্যারেন্ট। কিন্তু আরেকটা জিনিস রয়েছে সেটা হচ্ছে কোয়ার্টজ, ঠিক আছে। তো কোয়ার্টজ কিন্তু কি হয় কোয়ার্টজ কিন্তু তোমার ট্রান্সপ্যারেন্ট নয়, ঠিক আছে। তাহলে কোয়ার্টজের মধ্য দিয়ে তোমার কি হবে তখন লাইট তোমার কি এপার ওপার যাবে না। কাঁচকে দেখো, যদি কাঁচকে খুব ধীরে ধীরে যদি গরম করা হয় আর ধীরে ধীরে ঠান্ডা করা হয়, এটি যদি অনেক দিন ধরে চলতে থাকে তাহলে গ্লাসের মধ্যে কিছুটা অংশ কী হয় ক্রিস্টালাইজ করে যায়, ক্রিস্টালাইজ করে যায়। আর ক্রিস্টালাইজ গ্লাসটা হচ্ছে তোমার কি ওটা কিন্তু ক্রিস্টালাইজ গ্লাসটা তোমার কি এটা ট্রান্সপ্যারেন্ট নয়, ফলে তোমার কি হবে যে গ্লাসটা তোমার কি হবে তখন মিল্কি হয়ে যাবে, ঠিক আছে, তখন কি ঘোলাটে হয়ে যাবে, ঠিক আছে। এই জন্য যে এনসিয়েন্ট সিভিলাইজেশনে যে গ্লাসগুলো পাওয়া যায় সেগুলো কী হয় তখন আর ট্রান্সপ্যারেন্ট থাকে না, তারা কী হয় যে মিল্কি বা তখন ঘোলাটে হয়ে যায়। কেন হয়ে যায় এটাকে, কারণ দীর্ঘদিন ধরে কি গ্লাস উত্তপ্ত হচ্ছে, হিটেড হচ্ছে আর ধীরে ধীরে ঠান্ডা হচ্ছে, ফলে ওটা ধীরে ধীরে কী হয় ওটা ক্রিস্টালাইজ করে যায়। আর ক্রিস্টালাইজ করে গেলে তখন কী হবে যে ক্রিস্টালাইজ গ্লাসটা তখন তোমার কী হবে এটা
মানে ক্রিস্টালাইজ গ্লাস মানে সেটাকে কোয়ার্জে কনভার্টেড হয়ে গেছে। তাহলে কোয়ার্জে কনভার্টেড হওয়ার জন্য তোমার কী হবে, যেটা হচ্ছে ট্রান্সপারেন্ট নয়, ফলে ওটা কাঁচটা কি হবে, মিল্কি হয়ে যাবে, ঠিক আছে।